আপনি আমাকে উল্টাপাল্টা কোনো প্রশ্ন করলেন না কেন বলেন? জায়েদ খানের ডিগবাজি নিয়ে কিছু বলেন, শাকিব খানের বিয়ে নিয়ে কিছু বলেন। কোন নায়িকাকে দুই চক্ষে দেখতে পারেন না? আপনার কয়টা বিয়ে হয়েছে? কয়টা বাচ্চা? কোন বাচ্চা কার? সোশ্যাল মিডিয়াটাকে একদম পচিয়ে ফেলছে। কন্টেন্ট দিতে না পারলে আমার অস্থির লাগে। আরে আমি ফুপ্পি, আমি যেন তেন মানুষের কাছে ইন্টারভিউ দেই না। এই যে বালা বালা সাংবাদিক আইছে এদের কাছে ইন্টারভিউ দিমু আর হিট হবো। আচ্ছা, ইন্টারভিউ ভাইরাল হবে তো আমি ভাইরাল হইতে চাই। যা ইচ্ছা তাই করে ভাইরাল হচ্ছে, পাবলিকের গালি খাচ্ছে। কবুল কবুল কবুল, কোনো প্রেম করতে পারি নাই, দুধের স্বাদ ঘোলে মিটানো আছে না, এটা করব। ও মামি ল আমার সাথে এমন করো না। এরে শামসুনি কটকটি সিনথিয়ার আব্বু আমারে বুঝে না, আমাদেরকে ফেররাও তাকায় না। এটা কি কিছু হলো গাইস? হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিছুক্ষণের জন্য দেশ টিভির জার্নালিস্ট হয়েছে এবং জার্নালিস্ট হয়ে আমি আরেকজন জার্নালিস্টকে প্রশ্ন করব যে আপনি যে আমার ইন্টারভিউ নিতে আসলেন, আপনি আমাকে উল্টাপাল্টা কোনো প্রশ্ন করলেন না কেন বলেন? কেন আপনি এত ভালো হয়ে আমার সামনে আসছেন? একটা উল্টাপাল্টা সাংবাদিক পাঠাইতেন, তাহলে আজকে ইন্টারভিউটা আমার ভাইরাল হইতো, মানুষ দেখতো। জায়েদ খানের ডিগবাজি নিয়ে কিছু বলেন, শাকিব খানের বিয়ে নিয়ে কিছু বলেন, শাকিব খানের নায়িকা হতে চান, এইসব প্রশ্ন আমি চাই। আমি যদি জার্নালিস্ট হইতাম না জীবনও, কারণ আমার কাছে মনে হয় যে জার্নালিস্টদের আসলে অনেক মেধা থাকতে হয়, অত মেধা আমার মনে হয় নাই। তো যদি আমি তাও হয়ে যেতাম ভুলক্রমে, তাহলে হয়তো আমি এরকম প্রশ্নই করতাম যে ভাই জায়েদ খানের ডিগবাজি নিয়ে কিছু। ভাই, আপনি সিনেমায় কাজ করবেন? কোন নায়িকাকে দুই চক্ষে দেখতে পারেন না? আপনার কয়টা বিয়ে হয়েছে? কয়টা বাচ্চা? কোন বাচ্চা কার? রিসেন্টলি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াটাকে একদম পচিয়ে ফেলছে একটা দল এসে এরকম উল্টা পাল্টা নিউজ করে। বা আসলে মানুষ দিন শেষে সোশ্যাল মিডিয়াটা কেন ইউজ করতে চায়? আমি মনে করি যে হয় এন্টারটেইনমেন্টের জন্য, বা হয়তো কিছু একটা শেখার জন্য, বা কোনো ইনফরমেশন গেইন করার জন্য, বা জানার জন্য কিছু। কিন্তু এখন দেখা যায় যে কার কয়টা বিয়ে হচ্ছে, কার কোথায় ডিভোর্স হচ্ছে, কার বাচ্চা কোথায়, উল্টা পাল্টা জিনিস দিয়ে কন্টেন্ট দিয়ে ভরপুর, আর ওগুলোই মানুষ বেশি কনজিউম করছে। কিন্তু দিন শেষে আমার মনে হয় এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ব্রেনে এফেক্ট করছে। তো আমরা আসলে চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম সুস্থ বিনোদন দিয়ে ভরপুর থাকুক, ভালো ভালো কন্টেন্ট দিয়ে থাকুক, আমরা যেন ওগুলো কনজিউম করে আমরা মানসিকভাবে একটু শান্তিতে থাকতে পারি। আমি বরং কন্টেন্ট দিতে না পারলে আমার অস্থির লাগে যে কবে আবার ভিডিও দিব, বা দেরি হচ্ছে কেন। তো এই অস্থিরতাটা কাজ করে। আর যেহেতু এইটা আমার শখের কাজ, তো আমার মনে হয় না কখনো এটার প্রতি কোনো বিরক্তি আসবে। আমার কোনো টিম মেম্বার নেই, আমি শুরু থেকে এ পর্যন্ত একাই সব করে আসছি আর কি। বাসার কেউই ইনভলভ না, থটস অফ শামসের সব কিছু থটস অফ শামসই ম্যানেজ করে। থটস অফ শামস, কারণ পেজটা যখন খুলেছিলাম তখন ভেবেছিলাম যে আমি আমার মনের কথা খালি লেখালেখি করবো ওই পেজে, এতটুকু পর্যন্তই, যার কারণেই আসলে পেজের নাম থটস অফ শামস। হ্যাঁ, এরকম অনেক কন্টেন্ট আছে যেটার মাধ্যমে আমি মেসেজ দিতে চেয়েছি। আবার কিছু কন্টেন্ট আছে একেবারেই শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই। ফুপ্পি সেজে যদি বলতে হয় তাহলে বলবো যে আরে আমি ফুপ্পি, আমি যেন তেন মানুষের কাছে ইন্টারভিউ দেই না, ঠিক আছে? ওই যারা উল্টাপাল্টা প্রশ্ন করে একবারে আগেই মানা করে দিই। এই যে বালা বালা সাংবাদিক আইছে এদের কাছে ইন্টারভিউ দিমু আর হিট হবো। দেশ টিভির দর্শক নিয়ে শামস আসলে একটু বোকাশোকার ডাম টাইপের। তো শামস হয়তো বলবে যে আল্লাহ আমার ইন্টারভিউ নিতেছে, আমি কি বলবো? আচ্ছা, ইন্টারভিউ ভাইরাল হবে তো আমি ভাইরাল হইতে চাই। আল্লাহ আমাকে একটু ভাইরাল করে দিন প্লিজ। যাক, ফাইনালি একজন সাংবাদিক আমার কাছে আসছে, প্লিজ আপনারা দেখেন, হ্যাঁ কেউ স্কিপ করেন না ইন্টারভিউটা। আমি যেদিন থেকে এই কাজটাকে আমার প্রফেশন হিসেবে নিয়েছি, ওই দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড এস্টাবলিশ করব। তো আমার কাছে মনে হয় যারা ওই যে ভাইরাল হওয়ার চিন্তা করে এখানে আসে, তারা কিন্তু আসলে দিন শেষে ব্র্যান্ড হতে পারে না, এবং অনেক ব্র্যান্ডের সাথে কাজ করারও অপরচুনিটি তারা হারিয়ে ফেলে। দেখা যায় যা ইচ্ছা তাই করে ভাইরাল হচ্ছে, সেটা লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে এসে হোক। তো দিন শেষে কী হচ্ছে? পাবলিকের গালি খাচ্ছে, অসম্মানিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। কিন্তু আমার কখনোই এরকম ইচ্ছা ছিল না। আমি চেয়েছিলাম যে পজিটিভভাবেই মানুষ আমাকে চিনুক, এবং হ্যাঁ, এইটার যেই রেজাল্টটা হয়তো খুব আস্তে আস্তে পেয়েছি, কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি। থটস অফ শামসের যতগুলো ক্যারেক্টার ইনক্লুডিং ফুপ্পি আছে আমার ভিডিওতে, এদের সাথে আমার রিয়েল লাইফের যেই আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার রিলেটিভস, কারোর সাথে কিন্তু ওইভাবে আসলে মিলে না। তো
সবাই আসলে আরো অবাক হয় যে আমিগুলা এই ক্যারেক্টারগুলো আসলে কোথা থেকে নিয়ে আসলাম বা কিভাবে বানালাম। ফ্যামিলি আশপাশ থেকে খালি শুনতাম যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এর বিয়ে হয়ে যাচ্ছে, ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। তো আমারও ছিল যে হায় হায় আমি তো কোনো প্রেম টেম কিছুই করলাম না, এখন আমাকে বিয়ে করতে হবে। তো হুট করেই তখন ওই যে দেখা সাক্ষাৎ হয়ে গেল ঘটকের মাধ্যমেই। তো দেখা হওয়ার পরে দুজনেই রাজি যখন, এরপর আর দেরি করা হয়নি, বিয়ে করে ফেলছি আমরা। আমাদের দুজনের ক্ষেত্রেই মনে হয় প্রথম যেটা ছিল যে ভাই ছেলে পাইছি, আমি ছিলাম যে আমি ছেলে পাইছি, আর ছেলের ক্ষেত্রে ছিল যে যাক একটা মেয়ে পাইছি, এখন বিয়ে করতে হবে, এইটা ছিল প্রথম। পরে দিয়ে যখন দেখলাম যে না, ও দেখলো যে না মেয়েটা এত লক্ষ্মী নম্র ভদ্র, আমি দেখলাম না ছেলেটার কোনো ডিমান্ড নেই, ছেলেটার কোনো লোভ নেই। অনেক সময় বলে না মেয়েরা লুভি হয়, গোল্ড ডিগার হয়, ছেলেরাও কিন্তু বিয়ের সময় একটু হয় যে দেখা যায় মেয়ের বাবার কি আছে, আমি অনেককেই দেখেছি এরকম করে। বাট আমি যখন দেখলাম এই ছেলের মধ্যে এগুলো নেই, তো ওইভাবেই আসলে মানে এক হওয়া, বিয়েটা হওয়া আর কি, বিয়ে পর্যন্ত যাওয়া। কবুল দিয়ে অনেক মজার কাহিনী, এটা তো সবাই এটা নিয়ে হাসাহাসি করে। মানে আমি তো একদম মাথা নিচু করেছিলাম, কাজী সাহেব আমার এই সাইডে বসে জাস্ট উনি বলতে নিচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, কি যেন একটা বলতে নিচ্ছে, আমি কিচ্ছু না বুঝে আমি বলে ফেলছি কবুল কবুল কবুল। আর এইটার জন্য যে পরে আমার ফ্যামিলি পুরো শকড, আমার নানু ছিল এখানে, তুই এটা কি করলি, মানে এত বড় লজ্জার কাজ করে ফেললাম আমি যে আমি আগেই কবুল বলে ফেলছি। ওরা সবাই বুঝছে যে মেয়ে ঠিক তাদের ছেলের মতনই অবস্থা, বিয়ে করার জন্য মনে হয় পাগলা হয়ে আছে, এটাই হচ্ছে 2016-তে। আর আমি কন্টেন্ট বানানো শুরু করি 2018-র শেষের দিকে। তো মাঝখানে কিন্তু 2 বছর আমি একদম সংসার লেখা, এমবিএর স্টুডেন্টও ছিলাম, আবার ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করছি। তো পড়ালেখা, আবার পার্ট টাইম একটা জব করতাম, পরে ওইটা আবার ছেড়ে দিয়েছিলাম। তো এগুলো নিয়েই ছিলাম আসলে, কারণ আমি আনম্যারিড অবস্থায় কোনো প্রেম করতে পারি নাই, কোনো মানে অনেক কিছুই করি নাই লাইফে। তো আমি এখন আমার ভিডিওর শামসকে দিয়ে এই দুধের স্বাদ ঘোলে মিটানো আছে না, এটা করব। নাটক থেকে কিন্তু আমার অফার এসেছিল, বাট আমি করিনি, অ্যান্ড সামনেও হয়তো করব না। এবার যেই রোলের জন্যই আমাকে বলা হোক, হয়তো কখনোই নাটক সিনেমা কোনোটাই করা হবে না। ও মম ইন ল, আমার সাথে এমন করো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু যেন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের দিতে পারে, সেজন্য আপুর জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। এরে শামসুনি কটকটি। ভালো লাগে, ওই যে আমি বললাম না, আমার এরকম দেখা হয়ে গেলে আমার বেশি খুশি লাগে যে ওদের সাথে আমার দেখা হয়ে গেছে। আর আমাকে না, আমাকে যারা চিনে তারা কিন্তু আমাকে অ্যাজ আ সেলিব্রিটি চিনে না, ওরা কিন্তু ওই যে শামস ফুপি, হ্যাঁ ওরা মনে করে যে ওদের পরিচিত কেউ, হ্যাঁ প্রতিবেশীর কোনো মেয়ে বা ওদের নেক্সট ডোর গার্ল, এরকমভাবে ওরা আমাকে ট্রিট করে। তো এইটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। আরে আমার না অনেক কষ্ট, সিনথিয়ার আব্বু আমারে বুঝে না, কত সুন্দর করে সাইজা গুজা বইয়া থাকি, বেটা অফিস থেকে এলে আমার একটু দেখবো, আমার দিকে ফিররাও তাকায় না, সারাটা দিন মোবাইল ফোনের মধ্যে কি যেন দেখে, কারে দেখে আপনারা কি কেউ কিছু বলতে পারবেন? আমার তো সন্দেহ বেডারে। না না, আমার সিনথিয়া বাপের যে চেহারা, আমার মনে হয় না আমার বেটা অন্য কিছু করব। কিন্তু আমার সিনথিয়ার মামা মানে বুঝলো না রে। এই যে দেশ টিভি থেকে সাংবাদিক আসলো, আমার ইন্টারভিউ নিল, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, মানে কথা কইতে 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 খিদা লাগা গেল, কিছুই খাওয়াইলো না, টাকা পয়সা দিল না, সাইজা গুজা আইলাম। এটা কি কিছু হলো গাইস?